হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। আর আমি চলে এসেছি অলৌকিকের সন্ধানের একটা নতুন ফ্রেশ এপিসোড নিয়ে। আজকে আমরা তোমাদের পড়ে শোনাবো আরও একজনের পাঠানো সত্যি ভৌতিক অভিজ্ঞতা। আজকে যে চিঠি পাঠিয়েছে সে কিন্তু অনেক দূর থেকে চিঠি পাঠিয়েছে এবং আমরা খুব খুশি যে তোমরা আমাদের এরকম চিঠি পাঠাচ্ছ। যদি তুমিও আমাদের এরকম চিঠি পাঠাতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের চিঠি পাঠিয়ে দিতে পারো। আমরা কিন্তু তোমার চিঠির অপেক্ষায় রয়েছি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই যে ভিডিওটা যাচ্ছে, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, একটা হাইপ দিয়ে দিও। এগুলো তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই। তাহলে দেরি করছি না, শুরু করছি আজকের ঘটনা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য। আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা এবং সৌম্যদা, নমস্কার। আমার নাম পম্পা ঘোষ চক্রবর্তী। আমি পুরুলিয়ার মেয়ে। বিয়ের পর থেকে স্বামীর চাকরির সুবাদে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয়েছে আমাকে। কখনো পাটনা, কখনো রাঁচি, কখনো বা ভুবনেশ্বর। কিন্তু যা অভিজ্ঞতা আমি লখনৌতে পেয়েছি তা লিখতে গিয়ে এখনও আমার হাত কাঁপে। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা এটা, কিন্তু সেই স্মৃতি এতটাই প্রখর যে মনে হয় যেন কালকেই ঘটেছে সব। 2021 সালের জুলাই মাসে আমার স্বামী অর্ণবের বদলি হয় লখনৌতে। তখন আমাদের মেয়ে তিতলির বয়স মাত্র 3.5 বছর। নতুন মেয়েকে নিয়ে নতুন শহরে যাওয়ার উত্তেজনা ছিল বটে, কিন্তু একটা অজানা আশঙ্কাও ছিল মনে। লখনৌ তো নবাবদের শহর, পুরনো ইতিহাসে ভরা। কত যুদ্ধ, কত রক্তপাত ঘটেছে, কত মৃত্যু দেখেছে এই শহর। যদিও তখন ওসব ভাবিনি, ভেবেছিলাম নতুন শহর, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, কিভাবে নিজেদের মানিয়ে নেব এই সব। অর্ণব আগে থেকেই গিয়ে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে রেখেছিল গোমতীনগর এলাকায়, বেশ ভালো লোকালিটি। ফ্ল্যাটটা ছিল একটা পুরনো বিল্ডিংয়ের 3য় তলায়। বিল্ডিংটা এমনিতে দেখতে সাধাসিধে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মালিক ছিলেন একজন অত্যন্ত বয়স্ক ভদ্রলোক, নাম শর্মাজি। অত্যন্ত নরম স্বভাবের মানুষ। প্রথম দিন যখন চাবি দিতে এসেছিলেন খুব আন্তরিকভাবে বলেছিলেন যে, বেটা, এই ফ্ল্যাটে আগে একটা দম্পতি থাকতো, তারা চলে গেছে দিল্লি। খুব ভালো ছেলে মেয়ে ছিল, আশা করি আপনারাও ভালো থাকবেন এখানে। যাই হোক, ফ্ল্যাটটা ছিল 2 BHK, 2টো বেডরুম, একটা হল, একটা রান্নাঘর আর একটা বাথরুম। বেশ প্রশস্ত জায়গা, জানলা দিয়ে রোদ ভালোই ঢুকতো। কিন্তু প্রথম দিন ঢুকেই আমার কিছুটা অদ্ভুত লেগেছিল। ঠিক কি বলবো জানি না, কিন্তু একটা ভারী অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছিল বাতাসটা একটু বেশি স্থির, কোথাও যেন একটা আনইউজুয়াল একটা স্মেল রয়েছে ঘরে সব সময়। অবশ্য নতুন জায়গায় এসে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক, তাই আমি মেনে নিয়েছিলাম। সেদিন সারাদিন ধরে জিনিসপত্র গোছানো হলো, ঝাড়পোঁছ করা হলো, জামাকাপড় সাজানো হলো, এইসব করে দিন কেটে গেল। তিতলি তখন খুব খুশি। নতুন বাড়ি দেখে সারা বাড়ি দৌড়াদৌড়ি করছে। একটা বেডরুমকে সে নিজের ঘর বলে দাবি করলো। সেই ঘরটা ছিল ফ্ল্যাটের একদম শেষে, একটু অন্ধকার ধরনের, মানে সেখানে জানলা দিয়ে অতটা আলো আসছে না যতটা অন্য ঘরগুলোতে আসছে। কিন্তু আমার মেয়ের পছন্দ, সে নিজেই দাবি করেছে, তাই সেটাকেই তার ঘর বানিয়ে দিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে যখন শুতে গেলাম, তখন প্রথমবার একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন খালি পায়ে হাঁটছে হলরুমে। অর্ণব তখন গভীর ঘুমে।
আমি উঠে হল রুমে গেলাম, দেখলাম না, কিছু নেই। ভাবলাম হয়তো উপরের ফ্ল্যাট থেকে শব্দ এসছে, আবার শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতেই আর একটা ঘটনা ঘটল, যেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। মাঝরাত্রে হঠাৎ তিতলির কান্নার শব্দে আমার ঘুম ভাঙল। দৌড়ে গেলাম, গিয়ে দেখি মেয়ে বিছানায় বসে কাঁদছে, ভয়ে কাঁপছে। জিজ্ঞেস করতেই বলল, মা, ওই কোনায় একটা কাকিমা দাঁড়িয়েছিল, সাদা শাড়ি পরা, আমার দিকে তাকিয়ে হাসছিল, আমি ভয় পেয়েছি। আমার সারা গা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু আমি মেয়েকে সেটা বুঝতে দিতে চাইলাম না। বললাম, স্বপ্ন দেখেছিস মা, এখানে কেউ নেই। কিন্তু আমার মেয়ের চোখ দেখে কিন্তু আমি বুঝলাম যে এটা শুধু স্বপ্ন নয়। যাই হোক, সেই রাত্রে তিতলিকে নিয়ে এসে আমাদের ঘরেই শোয়ালাম। পরের কয়েকটা দিন তুলনামূলকভাবে শান্তিতেই কাটল। অর্ণব অফিসে যেত, আমি ঘরকন্যার কাজ করতাম, তিতলিও তার খেলনা টেলনা নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, তিতলি আর তার ঘরে একা থাকতে চায় না। সবসময় আমার কাছে কাছে থাকার চেষ্টা করে, এমনকি দিনের বেলাতেও। এক সপ্তাহ পর থেকে আসল সমস্যাটা শুরু হল। রাত্রে নিয়মিত শব্দ পাওয়া যেত। কখনো মনে হতো কেউ দরজায় টোকা দিচ্ছে, কখনো মনে হতো কেউ আলমারির সামনে দাঁড়িয়ে আছে। একদিন রাত্রে স্পষ্ট শুনলাম কেউ যেন ঘরের মধ্যে পায়চারি করছে। অর্ণবকে ডেকে তুললাম, সে উঠল, শুনল, কিন্তু লাইট জ্বালিয়ে দেখল যে কেউ নেই। তখন অর্ণব বলল, পম্পা, তুমি বেশি ভাবছো, নতুন জায়গা, নতুন পরিবেশ, স্বাভাবিক এরকম মনে হয়, এত ভেবো না। কিন্তু আমি জানতাম এটা শুধু আমার মনের ভুল নয়, কারণ তিতলিও এই সব জিনিস অনুভব করছিল। প্রায়ই আমার মেয়ে বলতো যে, মা, ওই দেখো, ওই ঘরে একজন দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই আমরা যেতাম, কিচ্ছু থাকতো না। আসল ভয়ের ঘটনা শুরু হলো একটা অমাবস্যার রাতে। সেদিন ছিল শনিবার। অর্ণব অফিসের কাজে বাইরে গিয়েছিল, রাত 10টার আগে ফিরবে না। আমি আর তিতলি দুজনেই বাড়িতে। সন্ধ্যে থেকেই বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ, মানে বাতাসও যেন অন্য দিনের থেকে ভারী। রাত 8:30 নাগাদ হঠাৎ লোডশেডিং হয়ে গেল, পুরো এলাকায় লোডশেডিং। জেনারেটর চালু হতে একটু সময় লাগবে। আমি মোমবাতি জ্বালিয়ে বসলাম তিতলিকে নিয়ে। মেয়ে তখন আমার কোলে বসে কোনো একটা গল্পের বই দেখছে। হঠাৎ করেই রান্নাঘর থেকে একটা জোরে আওয়াজ, ধরাম করে কিছু একটা পড়ে গেল। আমি চমকে উঠলাম, তিতলিকে সোফায় বসিয়ে মোমবাতি হাতে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি সব প্লেট বাসন মেঝেতে ছড়িয়ে আছে, অথচ সেগুলো কিন্তু সেলফে সুন্দর করে সাজানোই ছিল। কোনো ভূমিকম্প হয়নি, কোনো ঝড় ছিল না। তাহলে কিভাবে এমন হলো? আমার তো হাত কাঁপছে তখন। প্লেটগুলো তুলতে লাগলাম। ঠিক সেই সময়েই পেছনে কার যেন একটা উপস্থিতি টের পেলাম। আমার মাথার চুল খাড়া হয়ে গেল, ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হচ্ছিল না। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, সেই মহিলার উপস্থিতি যেন সেখান থেকে আর মিলিয়ে যাচ্ছে না। ফলে একসময় বাধ্য হয়ে পেছনে তাকালাম, দেখলাম একটা ছায়া, অস্পষ্ট কিন্তু নিশ্চিতভাবে একটা মানুষের আকৃতি। একজন মহিলা, সাদা কিছু একটা পরা। তখন আমার মুখ থেকে কিন্তু চিৎকার বেরোলো না, আমার গলা শুকিয়ে গেছে। মোমবাতিটা হাত থেকে পড়ে নিভে গেল। অন্ধকারে আমি পেছন ফিরে ছুটলাম হলরুমে। তিতলিকে কোলে তুলে নিয়ে যে আমাদের মাস্টার বেডরুম ছিল সেখানে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। তিতলি ভয় পেয়ে জিজ্ঞেস করলো, মা, কি হলো মা? কিছু না বাবা, এমনি। আমি বললাম বটে, কিন্তু আমি নিজের কণ্ঠস্বরকেই চিনতে পারছিলাম না। সেই রাত্রে কিন্তু আমি আর ঘর থেকে বের হইনি। অর্ণব ফিরে আসা পর্যন্ত দরজার সামনে চেয়ার ঠেকিয়ে আমি তিতলিকে নিয়ে বসেছিলাম।
প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছিল এক একটা শতাব্দী। আর সেদিনের পর থেকে প্রতি রাত্রেই কিছু না কিছু একটা ঘটতে থাকলো। কখনো মাঝরাত্রে আলমারির দরজা নিজে নিজে খুলে যাচ্ছে, আবার কখনো বা ভোর 4টে নাগাদ দরজায় প্রচণ্ড থাপ্পড় মারার শব্দ। অর্ণব প্রথমে এইসব মানতে চাইতো না, কিন্তু যখন সে নিজে চোখে দেখল যে বন্ধ দরজা নিজে থেকে খুলে যাচ্ছে, তখন তারও বিশ্বাস হলো যে এখানে কিছু একটা আছে। অর্ণব বলল যে চলো আমরা বাড়ি বদলাবো, কিন্তু এত তাড়াতাড়ি নতুন বাড়ি পাওয়া সম্ভব নয়। তাছাড়া 3 মাসের নোটিশ দিতে হবে মালিককে, তাই আপাতত আমাদের এখানেই থাকতে হবে। একদিন রাত্রে সব থেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। তিতলি তখন আমাদের সঙ্গেই ঘুমাতো ঘরে। মাঝরাত্রে হঠাৎ একটা চিৎকারে ঘুম ভাঙল আমার। দেখি মেয়ে বিছানায় বসে আছে, কিন্তু তার চোখ বন্ধ, মানে ঘুমের মধ্যেই চিৎকার করছে, যেতে দাও, আমাকে ছেড়ে দাও, এরকম ধরনের। আমরা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলাম, কিন্তু মনে হচ্ছে তিতলিকে কেউ যেন টানছে, তার হাত পা আমাদের আঁকড়ে ধরছে। কোনো অদৃশ্য শক্তি আমাদের থেকে তিতলিকে কেড়ে নিতে চাইছে। আমরা চেপে ধরে আছি, কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। আর আমরা চিৎকার করছি, তিতলি তিতলি ওঠো, তিতলি ওঠো। এভাবেই হঠাৎ আমার মেয়ের চোখ খুলে গেল, কিন্তু যে চোখ খুলল সেটা আমার মেয়ের চোখ নয়, সেটা সম্পূর্ণ সাদা, কোনো কালো মণি নেই। আর তার মুখ থেকে বেরিয়ে এলো একটা বয়স্ক মহিলার গলা, এই বাড়ি আমার, তোমরা চলে যাও, নইলে তোমাদের মেয়েকে নিয়ে যাব আমি। আমার সারা শরীর যেন জমে গেল। অর্ণব তো প্রায় পাথর হয়ে গেছে। আমি কোনো রকমের সাহস সঞ্চয় করে বললাম, তুমি কে? আমাকে ছেড়ে দাও। সেই কণ্ঠস্বর তখন হেসে উঠল, একটা ভয়ঙ্কর হাসি। তারপর তিতলির শরীর ঝাঁকুনি খেয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। মেয়ে আমার কোলে ঢলে পড়ল জ্ঞান হারিয়ে। আর সেই রাত্রেই আমরা সিদ্ধান্ত নিলাম যে যেভাবে হোক এই বাড়ি আমাদের ছাড়তেই হবে। পরদিন সকালে তার সাথে দেখাও করতে গেলাম। প্রথমে তো তিনি আমাদের কথা বিশ্বাসই করতে চাইলেন না। পরে যখন বিস্তারিতভাবে সব বললাম, বিশেষ করে তিতলির ঘটনাটা, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, আমি জানতাম এই ঘটনা একদিন না একদিন প্রকাশ পাবেই। তোমাদের থেকে লুকিয়ে রেখেছি কারণ ভয় ছিল যে জানলে তোমরা বোধহয় এই ঘরটার ভাড়া নেবে না। তারপর যেটা শুনলাম তাতে আমাদের মাথায় হাত পড়ে গেল। এই ফ্ল্যাটে বছর 3 আগে একটা দম্পতি থাকত। স্বামীর নাম ছিল অমিত, স্ত্রীর নাম ছিল রেখা। রেখা ছিল মানসিকভাবে একটু ভারসাম্যহীন, তার সিজোফ্রেনিয়া ছিল, কিন্তু অমিত সেটা সবার থেকে লুকিয়ে রেখেছিল। ধীরে ধীরে রেখার অবস্থা আরও খারাপ হতে থাকে। সে মনে করে এই বাড়িটা শুধু তারই, আর কেউ এখানে থাকতে পারবে না। একদিন রাত্রিবেলা অমিত অফিস থেকে ফিরে দেখে রেখা হলরুমে পড়ে আছে মৃত। পরে পুলিশ তদন্ত করে জানায় যে রেখা নিজেই সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই যে শাড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সেটা ছিঁড়ে সে নিচে পড়ে যায়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কিন্তু অমিত এটা বিশ্বাস করতে পারেনি কিছুতেই। সে বারবার দাবি করছিল যে রেখাকে কেউ খুন করেছে। যাই হোক, রেখার মৃত্যুর পর থেকেই এই ফ্ল্যাটে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অমিত কয়েক মাস থেকে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর যারাই এসেছে তারাই বেশি দিন থাকতে পারেনি, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ আবার 1 সপ্তাহ। তো এইসব শোনার পরে আমার তিতলির কথা মনে পড়ে গেল। শর্মাজি আমাদের একজন পণ্ডিতের ঠিকানা দিলেন। তিনি এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুব অভিজ্ঞ। আমরা আর দেরি না করে তার কাছে গেলাম। পণ্ডিতজি আমাদের সব কথা শুনলেন, বললেন যে যে মহিলার আত্মা এই বাড়িতে আটকে আছে সে মনে করছে যে সেই বাড়ি তার। আপনাদের মেয়ে যেহেতু একটু ছোট, তার শক্তি দুর্বল, তাই সেই আত্মা তাকেই বেছে নিয়েছে নিজের বাহন হিসাবে। 2টো পথ আছে, হয় আপনারা বাড়ি ছেড়ে চলে যান, অথবা আমাকে একটা পুজো করতে দিন। তবে সাবধান যে এই ধরনের আত্মা কিন্তু খুবই শক্তিশালী হয়,
বিশেষত যখন তারা মনে করে যে তাদের উপর অন্যায় হয়েছে। আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম যে পণ্ডিতজিকে দিয়ে একবার চেষ্টা করে দেখব, কারণ এত তাড়াতাড়ি বাড়ি ছাড়া সম্ভব নয়, আর এই অবস্থায় আরও 1 মাস থাকা সেটাও বিপজ্জনক। তো পণ্ডিতজি পরের শনিবার রাতে আসবেন বলেছিলেন। সেই সপ্তাহটা আমাদের মানে অসহ্য ভয়ের মধ্যে দিয়ে গেছে। প্রতি রাত্রে কিছু না কিছু একটা ঘটত। একদিন রাত্রে দেখলাম আমাদের বাথরুমের দেওয়ালে রক্তের মতো লাল রঙের লেখা আছে গেট আউট। আর একদিন তিতলি চুল ধরে কেউ টানছিল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো এরকম চলতেই থাকলো। শনিবার সন্ধ্যায় পণ্ডিতজি এলেন, সঙ্গে আরও 2জন সহায়ককে আনলেন। তারা হলরুমে একটা হোম কুণ্ড তৈরি করলেন, চারপাশে মন্ত্র লেখা কাগজ ছড়ালেন। আমরা বাইরে থেকে দেখছিলাম সব। তারপর 10টা নাগাদ পুজো শুরু হলো। পণ্ডিতজি মন্ত্র পড়তে শুরু করলেন। প্রথম আধ ঘন্টা কিছু হলো না, কিন্তু তারপর থেকেই ঘরে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দরজা জানলা সব বন্ধ, তবু এমন বাতাস যে কোথা থেকে আসছে সেটা বোঝাই যাচ্ছে না। পণ্ডিতজি আরও জোরে জোরে মন্ত্র পড়ছেন। হঠাৎ হোমকুণ্ডের আগুন প্রচণ্ড জোরে জ্বলে উঠল, এতটা জোরে যে আগুনের শিখা প্রায় সিলিং পর্যন্ত পৌঁছে গেল। তারপরে আরও সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। দরজা জানলা নিজে থেকে খুলে যেতে লাগলো। ঘরের মধ্যে একটা পাক খেয়ে খেয়ে হাওয়া বইতে লাগলো, যেন এক্ষুনি হোমকুণ্ডটাকে নিভিয়ে দেবে। পণ্ডিতজি কিন্তু থামলেন না। তিনি হোমকুণ্ডে ঘি ঢালছেন আর জোরে জোরে মন্ত্র পড়ছেন। এইভাবে প্রায় সারা রাত ঘটনা ঘটতে থাকলো। আর ঘরের সব জিনিস নড়ছে, ফ্রিজ, টিভি, আলমারি সব কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। প্রায় মিনিট 15 এরকমভাবে অসম্ভব কাঁপার পরে আস্তে আস্তে সব কিছু ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। হোমকুণ্ডের যে আগুন ছিল সেটাও স্বাভাবিক হয়ে এলো। ততক্ষণে কিন্তু প্রায় ভোর হয়ে গেছে। পণ্ডিতজি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ গেছে, অবশেষে শান্তি পেয়েছে সে। পুজোর পরে ফ্ল্যাটের পরিবেশ কিন্তু পুরো বদলে গেল। আর কোনো ঘটনা ঘটছে না, রাত্রে ভালো ঘুম হচ্ছে, তিতলিও আর সেরকম ভয় পাচ্ছে না। তবুও আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়ি আমরা বদলাবো, এই বাড়িতে থাকবো না। মাস 2 বাদে আমরা একটা নতুন ফ্ল্যাটে উঠলাম। সেই নতুন বাড়িতে কিন্তু আর কোনো সমস্যা হয়নি, কিন্তু সেই লখনৌয়ের ফ্ল্যাটের অভিজ্ঞতা আমি কিছুতেই ভুলতে পারবো না। সেই দিনগুলো আমাকে শিখিয়েছে যে এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব আছে। মৃত্যুর পর কিছু আত্মা এই পৃথিবীতেই আটকে থাকে, তার অপূর্ণ ইচ্ছা বা ক্রোধের কারণে। যাই হোক, তিতলি এখন বড় হয়েছে, সেও এখন মাঝে মাঝে সেই ঘটনার কথা মনে করে, কিন্তু আমরা তাকে বোঝাই যে এসব পুরনো অতীত, এগুলোকে আর ভেবে লাভ নেই, আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। তো রণদীপদা, আপনাদের এই চ্যানেলে এই গল্পটা শেয়ার করলে অনেকেই হয়তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা আমাদের এই ঘটনাটা জানেন অলরেডি, তারা বুঝতে পারবেন। ভালো লাগছে, মন থেকে একটা বোঝা নেমে গেল মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম ঘটনা আমরা যে শেয়ার করতে পারছি সেরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ইতি, পম্পা ঘোষ চক্রবর্তী, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। পম্পা, অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনার জন্য। ভীষণ ভয় লাগলো, ভালো লাগলো বলতে যাচ্ছিলাম, ভয় লাগলো, এবং অসাধারণ ঘটনা। এরকম ঘটনা তোমরাও যদি পাঠাতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ঘটনা নিয়ে। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000।
শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।